নমস্কার। আজকের এই এক্সপ্লেইনার বা আলোচনায় আপনাদের সবাইকে স্বাগত। আজ আমরা এমন এক অন্ধকার আর রহস্যময় জগতে পা রাখতে চলেছি, যেখানে একটা অতি প্রাকৃত ভৌতিক পরিবেশের সাথে মিশে গেছে বাস্তব ইতিহাসের এক মর্মান্তিক ট্র্যাজেডি। মানে প্রথম দর্শনে এটাকে স্রেফ একটা ভয়ের গল্প মনে হতেই পারে, কিন্তু বিশ্বাস করুন, এর গভীরে লুকিয়ে আছে এমন এক অজানা বাস্তব যা জানলে রীতিমতো চমকে উঠতে হয়। আচ্ছা ভাবুন তো, কেউ যদি এসে বলে, আমি তো শুধু অগ্রদূত, আমার সঙ্গীরা সব আসছে, লক্ষ লক্ষ কোটি কোটি আসছে। কেমন একটা হাড়হিম করা ব্যাপার, তাই না? ঠিক এই ঘোষণাটি হলো আমাদের আজকের কাহিনীর মূল চাবিকাঠি। এই কয়েকটা কথার মধ্যেই কিন্তু লুকিয়ে আছে এক আসন্ন ধ্বংসের পূর্বাভাস। তো চলুন একটু পিছিয়ে গিয়ে দেখা যাক এই দমবন্ধ করা আতঙ্কটা আসলে কিভাবে তৈরি হলো। পর্ব ১, বাংলার বুকে এক অন্ধকার ছায়া। তো গল্পের পটভূমিটা হল ব্রিটিশ আমলের বাংলার বেশ বর্ধিষ্ণু আর সমৃদ্ধ একটা গ্রাম। ভারতবর্ষে তখন সবে প্রথম রেল আসছে, আর সেই গ্রামের পাশ দিয়ে শুরু হল রেল লাইনের উঁচু বাঁধ তৈরির কাজ। হাজার হাজার কুলির কোদাল চালানোর শব্দ আর রাতের বেলায় তাদের অসংখ্য আলোর ঝলকানিতে পুরো শান্ত গ্রামটা হঠাৎ করেই এক অদ্ভুত চঞ্চলতায় মেতে উঠল। আর এখানেই তৈরি হলো একটা দারুণ ইন্টারেস্টিং সংঘাত, মানে দৃষ্টিভঙ্গির সংঘাত আর কি। একদিকে গ্রামের সাধারণ মানুষ, যারা এই নতুন রেলের কাজ আর এত আলো দেখে একদম হাঁ করে গিলছিল, তারা তো এসবের মানে বুঝত না। তাদের কাছে পুরো ব্যাপারটা ছিল এক দারুণ বিস্ময়। কিন্তু অন্যদিকে গ্রামের যিনি সবচেয়ে বড় গৃহস্থ, অত্যন্ত প্র্যাকটিক্যাল মানুষ, মৃত্যুঞ্জয় ঘোষ, তিনি কিন্তু এই উঁচু বাঁধ দেখে রীতিমতো প্রমাদ গুনলেন। তিনি বুঝতে পারছিলেন যে এই বাঁধ বর্ষার জল বেরোনোর পথ চিরতরে বন্ধ করে দেবে। মানে এক কথায় একটা আসন্ন পরিবেশগত বিপর্যয়ের পদধ্বনি তিনি শুনতে পাচ্ছিলেন। পর্ব ২, রহস্যময় রাতের অতিথি। সময়টা বৈশাখ মাস। এক শান্ত সন্ধ্যায় মৃত্যুঞ্জয় ঘোষ তার চণ্ডীমণ্ডপে বসে স্বভাবমতো সামান্য একটু আফিম খেয়ে হুঁকো টানছেন। বেশ একটা রিল্যাক্সড পরিবেশ, তাই না? কিন্তু ঠিক এমন সময় হঠাৎ খটখট শব্দে সেই মৌতাত ভেঙে যায়, আর সেখানে এসে হাজির হয় এক সম্পূর্ণ অচেনা অদ্ভুত এক আগন্তুক। এই অতিথির চেহারাটা কিন্তু বেশ অস্বস্তিকর। লোকটা প্রকাণ্ড লম্বা, মাথার পাগড়িটা এমনভাবে জড়ানো যে মুখের কোনো অংশই বিন্দুমাত্র দেখার উপায় নেই। এদিকে ভর গ্রীষ্মকাল, অথচ তার সর্বাঙ্গে একটা কালো চাদর জড়ানো, আর হাতের কবজি দুটো দেখেছেন, একেবারে আবলুস কাঠের মতো কুচকুচে কালো। এর সাথে যখন তার সেই হাড়হিম করা গলার আওয়াজটা যুক্ত হল, মৃত্যুঞ্জয়ের মতো একজন দয়ালু মানুষও কিন্তু সঙ্গে সঙ্গে অ্যালার্ট হয়ে গেলেন। তবে সবচেয়ে অদ্ভুত ব্যাপার হল এই অতিথির আতিথেয়তা প্রত্যাখ্যান করার ধরনটা। মৃত্যুঞ্জয় যখন তাকে রাতের খাবারের কথা বললেন, তখন অতিথি এক বিকট খলখল হাসিতে ফেটে পড়ে জানালো, না, আমার পেটের খিদে তোমরা মেটাতে পারবে না, আবার যখন আসব তখন হবে। কথাটা শুনলেই বোঝা যায় এর পেছনে লুকিয়ে আছে এক অনেক বড় অন্ধকার আর অতৃপ্ত এক ক্ষুধার ইঙ্গিত। পর্ব ৩, মধ্যরাতের বিভীষিকা। রাত যত বাড়তে থাকে, গ্রামও তত নিস্তব্ধ হয়ে পড়ে। কিন্তু মৃত্যুঞ্জয় ঘোষের চোখে কোনো ঘুম নেই। আগন্তুককে ঘিরে মনে যে সন্দেহ আর ভয়ের দানা বেঁধেছিল, সেটাই তাকে জাগিয়ে রাখে। তিনি একটা বহুকালের পুরনো মরচে ধরা তলোয়ার নিয়ে পাহারায় বসে থাকেন। চারদিকে তখন রীতিমতো একটা দম বন্ধ করা উত্তেজনা। শ্বাসরুদ্ধ করে আসল ঘটনাটা শুরু হয় ঠিক মাঝরাতে। মৃত্যুঞ্জয়ে হুক্কো হাতেই একটুখানি ঝিমিয়ে পড়েছিলেন। হঠাৎ খুট করে একটা শব্দে তার ঘুম ভেঙে যায়। আকাশে তখন এক টুকরো অসুস্থ হলুদ রঙের চাঁদ উঠেছে, আর ঠিক সেই ম্লান আলোতেই তিনি দেখলেন অতিথির ঘরের দরজাটা খুব ধীরে ধীরে খুলে যাচ্ছে। আর ঘর থেকে যা বেরিয়ে এলো, বিশ্বাস করুন, সেটা কোনো সাধারণ ভূত বা ছায়া ছিল না। চাঁদের আলোতে স্পষ্ট দেখা গেল সেটা একটা আস্ত মানুষের কঙ্কাল। কিন্তু তার হাড়গুলো সাদা নয়, একেবারে কুচকুচে কালো। হাতে ধরা একটা লম্বা লাঠি। ভয়ে বলা শুকিয়ে কাঠ হয়ে গেলেও এক অদ্ভুত অদম্য কৌতূহল মৃত্যুঞ্জয়কে ওই অন্ধকার কঙ্কালের পিছু নিতে বাধ্য করল। পর্ব ৪, মহামারীর অগ্রদূত। মৃত্যুঞ্জয় তো সেই কালো কঙ্কালটার পিছু পিছু রাতের অন্ধকারে চলতে শুরু করলেন। কঙ্কালটা গ্রাম পার হয়ে ধীরে ধীরে এগিয়ে গেল এক অদ্ভুত ভুতুড়ে পরিবেশে।
কোথায় জানেন? গ্রামের সে ছাই আর হাড়গোড়ে ভরা শ্মশানঘাটে। শ্মশানে পৌঁছে দৃশ্যটা এক লহমায় ধ্বংসাত্মক রূপ নিল। কঙ্কালটা তার হাতের লাঠিটা চিতার একটা গর্তের ভেতর ঢুকিয়ে দিতেই সেটা দপ করে জ্বলে উঠল। কিন্তু অদ্ভুত ব্যাপার হলো, সেই আগুন থেকে আলোর চেয়ে ধোঁয়ায় বেশি বেরোচ্ছিল, আর সেই ধোঁয়া চোখের পলকে রূপান্তরিত হতে লাগলো অসংখ্য কালো পোকায়, হ্যাঁ মশা, যা ওই আগুনে জন্ম নিয়ে পুরো আকাশ ছেয়ে ফেলছিল। এই ভৌতিক কাহিনীটার গভীরে কিন্তু একটা অসাধারণ আর্থসামাজিক রূপক লুকিয়ে আছে। একটু খেয়াল করলেই বুঝবেন। একদিকে এই কঙ্কাল আর তার সৃষ্ট পোকার ভৌতিক রূপ, আর অন্যদিকে এর ঐতিহাসিক বাস্তব। ওই যে রেলের বাঁধ তৈরির কারণে জল নিকাশি ব্যবস্থা বন্ধ হয়ে গেল, তার ফলে তো তৈরি হলো মশার বিশাল প্রজনন ক্ষেত্র। এই কালো কঙ্কালটি আসলে আর কিছুই নয়, সেই ভয়াবহ ম্যালেরিয়া মহামারীর প্রতীক, যা নতুন রেল লাইনের ওই জমা জলের কারণে গোটা বাংলাকে গিলে খেয়েছিল। কঙ্কালটার সেই ভবিষ্যৎবাণীটা একবার ভাবুন। বাংলাদেশ ছেয়ে যাবে, চিতায় দেবার লোকও থাকবে না, রাস্তায় শেয়াল কুকুর মরা নিয়ে টানাটানি করবে। কি ভয়াবহ! এটা কিন্তু শুধু কোনো ভূতের সংলাপ নয়। পরিকাঠামো উন্নয়নের ওই সময়টায় জল নিকাশি ব্যবস্থা ব্যাহত হওয়ার ফলে মহামারীতে কিভাবে বিস্তীর্ণ অঞ্চল ধ্বংস হয়ে গিয়েছিল, এটা তারই এক মর্মান্তিক ঐতিহাসিক দলিল। পর্ব ৫, পরিণতি এবং অবিশ্বাস। এই অতিপ্রাকৃত সংঘাত শেষে ভোরের আলো ফুটতেই এক অত্যন্ত স্পষ্ট আর বাস্তব ধ্বংসলীলা সবার সামনে উন্মোচিত হয়। কঙ্কালটা শূন্যে মিলিয়ে গেলেও সে কিন্তু তার পেছনে রেখে যায় এক ভয়ঙ্কর চিহ্ন। ভোরের আলোয় দেখা গেল মৃত্যুঞ্জয়ের বাড়িটা সম্পূর্ণ আগুনে পুড়ে ছাই হয়ে গেছে, আর তিনি সেখানে অজ্ঞান হয়ে পড়ে আছেন। অথচ আশ্চর্যের বিষয় হল, গ্রামের সাধারণ মানুষ মৃত্যুঞ্জয়ের এই ভয়াবহ অভিজ্ঞতার কথা শুনে সেটা স্রেফ উড়িয়ে দিল। তারা ধরে নিল, আরে থুর, এসব অতিরিক্ত আফিম খাওয়ার ফলে সৃষ্ট বিভ্রম। কিন্তু ওই পোড়া বাড়ির স্তূপটা, সেটা তো প্রমাণ করছিল যে ওই রাতে সত্যিই ভয়ঙ্কর কিছু একটা ঘটেছিল। পর্ব ৬, স্রষ্টা শরীন্দুম বন্দ্যোপাধ্যায়। কাহিনীর এই গভীরতা থেকে একটু বেরিয়ে এসে এবার আমরা নজর দেব এই অসাধারণ সাহিত্যকর্মের পেছনের মূল মানুষটির দিকে, যিনি এত নিখুঁতভাবে ইতিহাস আর ভৌতিক কল্পনাকে এক সুতোয় বেঁধেছেন। ১৮৯৯ সালের মার্চ মাসে জন্মগ্রহণ করা এই মানুষটি হলেন বাংলা সাহিত্যের অন্যতম শ্রেষ্ঠ রত্ন। আপনারা অনেকেই হয়তো তাকে জনপ্রিয় গোয়েন্দা ব্যোমকেশ বক্সীর স্রষ্টা হিসেবে চেনেন, কিন্তু ঐতিহাসিক উপন্যাস আর ছোট গল্পেও তার জুড়ি মেলা ভার। আজকের এই আলোচনাটাই প্রমাণ করে দেয় কিভাবে তিনি একটা সাধারণ ভৌতিক গল্পকে এক মাস্টার ক্লাস সাহিত্যকর্মে পরিণত করেছেন। তো সবশেষে একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রশ্ন কিন্তু থেকেই যায়। ওই রাতে যা ঘটল, সেটা কি সত্যিই একজন আফিমখোরের নেশার ঘোরে দেখা কোনো বিভ্রম বা হ্যালুসিনেশন ছিল, নাকি এটা ছিল বাংলার বুকে ধেয়ে আসা এক ধ্বংসাত্মক ঐতিহাসিক মহামারীর হাড়হিম করা পূর্বাভাস? কল্পনা আর বাস্তবতার মাঝখানের এই ঝাপসা রেখাটাই এই কাহিনীটিকে এত প্রাসঙ্গিক করে তুলেছে। এই ভাবনার জায়গাটাতেই আজ আমরা থামব, যাতে এই অদ্ভুত আর অজানা ইতিহাস নিয়ে আরও গভীরভাবে জানার কৌতূহলটা আমাদের সবার মনে থেকে যায়।